নীল চিরকুট পর্ব ৪৩। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। শেষ বিকেল। গোধূলি হানা দিয়েছে দরজায়। এক টুকরো সোনালি রোদ এসে পড়েছে থালা বাসন দেওয়াল সিলিংয়ে। জলের কল খোলা। চুরির টুংটাং শব্দ তুলে থালা বাসন ধুচ্ছে নীরা। ছোট ছোট দুষ্টু চুলগুলো অবহেলায় ভরে পড়েছে আজ কপালে। নীরা ভেজা হাতে ঘোমটা টানলো মাথায়। কণ্ঠনালী শুকিয়ে এসেছে। বুক আর পেটে চিনচিন ব্যথা শুরু হয়েছে। প্রায় ঘণ্টাখানেক হলো এতগুলো মানুষের রান্নার জোগাড় আর খাওয়ার যোগান দিতে গিয়ে সকাল থেকে কিছু মুখে তোলার সুযোগ হয়নি তার। জাহানারা দুই একবার খাওয়ার কথা বললেও এত মেহমান আর খালা ফুপু শাশুড়ির ভিড়ে খেতে বসার সাহস হয়নি নীরার। এমনিতেই খুদের পর খুদ বলে বেড়াচ্ছে। এখন খেতে বসলে নিশ্চয়ই আরও কিছু কথা শোনাবে তাকে। বুক পিঠে চাপ দিয়ে ধরতেই থালা বাসন ছেড়ে সোজা হয়ে দাঁড়ানো নীরা। চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা হচ্ছে না। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেই চাপ দিয়ে ধরছে বুকে। নীরা অসহায় চোখে এদিক ওদিক তাকালো। ডান হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছে আবারও হাত দিল কাজে। প্রায় ঘণ্টাখানেক পর রান্নাঘরের কাজটুকু শেষ করে বসার ঘরের কাছাকাছি আসতেই থমকে গেল পা। কানে এলো অনন্তর খালা ফুপুর মধ্যকার নিচু স্বরে চলা রুচিহীন আলোচনা। বড় ভাবি, অনন্তর বউ নাকি অনন্তর থেকে বয়সে বড়? এটা কোনো কথা? আমাদের বংশের ছেলেদের এই একটা সমস্যা, চোখে পট্টি বেঁধে মেয়ে পছন্দ করে। বাপ মায়ের সাথে যুদ্ধ করে বিয়েটা যখন করলি তখন কচি দেখে মেয়ে বিয়ে কর, তা না দামড়া মেয়ে পছন্দ করে বসে আছে। মেয়ের চড়ি ... নীরা আর দাঁড়ালো না। শব্দহীন পায়ের ঘরে দিকে পা বাড়ালো। দরজাটা ভেজিয়ে জীবনে প্রথমবারের মতো মনের কোনায় উদয় হলো আত্মহত্যার কথা। মরে গেলে কি মুক্তি পাবে নীরা? এতটুকু স্বস্তি পাবে? ক্ষণিকের জন্য কি কেউ তাকে বুকে আগলে ধরে কাঁদবে? একটু বোঝার চেষ্টা করবে? নীরার কান্নার মাঝে ফোন বাজলো। বিছানার উপর পড়ে থাকা ফোনটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাত বাড়িয়ে ফোন তুলল। সাথে সাথেই ওপাশ থেকে নরম স্বরে কথা বলে উঠল রঞ্জন। নীরু বলছিস? নীরু অস্ফুট স্বরে বলল, আধা ঘন্টা পর আমার ফ্লাইট দোস্ত। তোর সাথে দেখা হলো না। যেতে চেয়েছিলাম তোর শ্বশুর বাড়ি, কিন্তু হলো না। তোর ফুপু শাশুড়ি নাকি খুব কনজারভেটিভ। আমি গেলে যদি আবার কোনো কথা টথা ওঠে, তাই যায়নি। এটুকু বলে থামলো রঞ্জন। তারপর খুব আদুরে কণ্ঠে বলল, তুই ভালো আছিস নীরা? এই ছোট্ট প্রশ্নটা শুনেই হু হু করে কেঁদে উঠল নীরা। মুখ চেপে কান্না চাপার চেষ্টা করেও ব্যর্থ হলো এবার। কতদিন পর কেউ এতজন সত্যিকার অর্থে জানতে চাইল, তুই ভালো আছিস নীরা? এই ছোট্ট প্রশ্নটা কতদিন শোনে না নীরা। নীরার কান্নার শব্দে আটকে উঠল রঞ্জন। ব্যস্ত হয়ে বলল, নীরু, কাঁদছিস কেন দোস্ত? নীরা উত্তর দিল না। নীরার কান্নার শব্দে যা বুঝল রঞ্জন। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমাদের জীবনটা অবজেকশন আর এলিগেশন ভর্তি নীরা। এই অবজেকশন কারোর কম কারোর বেশি, পার্থক্যটা এখানেই। তোরা বলিস না আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যাচাই করে, তারপর হুট করে বিশাল এক সারপ্রাইজ দিতে সব দুঃখ কষ্ট ভালোবাসায় মুড়িয়ে দেয়। সেই হিসেবে তুই আল্লাহর অনেক প্রিয় একজন সৃষ্টি। এই সৃষ্টিকে আল্লাহর অনেক বেশি ভালোবাসতেন বলেই তোর দুঃখগুলো দিকে এত মনোযোগ। আল্লাহর হয়তো তোকে স্ট্রং হিসেবে দেখতে পছন্দ করেন। তোকে এমন কান্নাকাটি মানায় না দোস্ত, হেরে যাওয়ার মানায় না। শক্ত হয়ে দুঃখের ঝড়টা পার করে যা, দেখবি হঠাৎ একদিন বিশাল একটা সারপ্রাইজ আসবে তোর জীবন জুড়ে। অপেক্ষা কর। সৃষ্টিকর্তা কাউকে ফেরান না, তিনি নিজের উপর কোনো অভিযোগ রাখেন না। শেষ পর্যন্ত অপেক্ষা কর। জীবনের শেষ দিনটিতেও যদি সারপ্রাইজ না মেলে, তাহলে অ্যাটলিস্ট সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবি, আমি অপেক্ষা করেছিলাম, আমার পাওনাটা তুমি দাওনি, তুমি অভিযুক্ত। নীরার কান্না থেমে গিয়েছিল। রঞ্জনের কথা থামতেই নাক টানল নীরা। রঞ্জনের কথা তার মনে ধরেছে। বন্ধুমহলে ঝকঝকে বিকেল আর মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠতেই আত্মহননের চিন্তা ঝেড়ে ফেলেছে। মনের সুপ্ত এক অংশ তাকে মনে করিয়ে দিচ্ছে এই পৃথিবীতে দুটি
কতক মানুষ তাকে বাস্তবিকভাবেই ভালোবাসে, খুব ভালোবাসে। নীরা বসে যাওয়ার ফ্যাসফ্যাসের স্বরে বলল, তুই চলে যাচ্ছিস? তুই চলে গেলে আমাদের এভাবে বোঝাবে কে বলতো? রঞ্জন হেসে ফেলল, সবাই তো রইল বোকা, আর আমিই বা যাচ্ছি কোথায়? তুই দেখ, খুব জলদি ফিরবো। রঞ্জনের কথার মাঝে ফোন টেনে নিল কেউ। অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে বলল, এই নীরু, ভতি, দুপুরে খাইছিস তুই? রঞ্জন আজ ট্রিট দিয়েছে, তুই তো ফক্কা খাইলি মামা। আচ্ছা কান্দিস না, তোর জামাইয়ের কাছে খাওন দিয়া দিতাছি, তাও নজর লাগাবি না। ভতি মানুষের নজর লাগে বেশি, চোখ ভরলেও হেগো পেট ভরে না। হলে বাথরুমে কমোড ভাঙিয়া গেছে, রাইতে বিড়াতেই পেটে খিচ পড়লে সমস্যা। নজর লাগাবি তো তুই, শেষ। নাদিমের কথায় হেসে ফেলল নীরা। হঠাৎ করে উপলব্ধি করলো এই ছোট্ট ছোট্ট হাসি নিয়ে বেঁচে থাকাও খুব কষ্টকর নয়। এদের ছোট্ট ছোট্ট যত্নটুকু পাওয়ার লোভে পড়েও এই বিষাক্ত জীবনটা বয়ে বেড়ানো যায়। লম্বা টানা বারান্দায় দাঁড়িয়ে আছে নম্রতা। চারিদিকে ধূসর সন্ধ্যার হাতছানি। একটু পরেই ঝুপ করে নেমে আসবে নিশুতির অন্ধকার রাত। সামনের রাস্তায় জ্বলে উঠেছে ল্যাম্পপোস্ট, নিরন্তর ছুটে চলেছে বিভিন্ন আকৃতির যান। নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে ফোনের দিকে তাকালো। গত 2 ঘন্টা 2 থেকে 3 বার আরফানের ফোন দিয়েছে নম্রতা। আরফান রেগে গেলেও ফোন তুলেছে, শান্ত কণ্ঠে কথা বলেছে। আরফানের রাগ অদ্ভুত, রাগ প্রকাশের ধরনও ভিন্ন। রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দেওয়ার তার স্বভাব নয়, উচ্চবাচ্যও করে না। শান্ত শীতল কণ্ঠেই প্রকাশ পায় তার ভয়াবহ হৃদয় কাঁপানো রাগ। নম্রতা আবারও ফোন লাগালো। বুকের ভেতরে ঢিপঢিপ করছে ভয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেসে এলো, বলুন। নম্রতা কি বলবে ভেবে না পেয়ে বলল, কি করছেন? নম্রতা প্রশ্নটা করেই বুঝতে পারলো বিরাট ভুল প্রশ্ন করে ফেলেছে। এমন উদ্ভট প্রশ্ন করা উচিত হয়নি। গত 2 ঘন্টা সেবার 2-1 এই একই প্রশ্ন করেছে। তৃতীয়বারের প্রশ্নটা বড় খাপছাড়া আর অদ্ভুত শোনাচ্ছে কানে। আরফান শীতল কণ্ঠে বলল, ডিউটিতে আছি। ব্যস্ত? আরফান সহজ স্বীকারোক্তি, হ্যাঁ। নম্রতা মুখ কাঁচুমাচু করে বলল, আপনি কি খুব রেগে আছেন? না। তাহলে এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছি? আপনার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে আপনি ভয়ানক রেগে আছেন। রাগ করে থাকবেন না প্লিজ। আচ্ছা। নম্রতার মন খারাপ হয়ে গেল। এর থেকে চিল্লাচিল্লি ধমকাধমকি করাটাই কি ভালো ছিল না? অনন্ত নাদিমের মতো রাগে হিতাহিত ভুলে 2-4টা চড়থাপ্পড় লাগালেও রক্ষা। কিন্তু এভাবে সব শর্ত মেনে নিয়ে রেগে বসে থাকলে কিভাবে রাগ ভাঙাবে নম্রতা? নম্রতা বেশ রয়ে সয়ে বলল, আমাকে কাল আপনাদের বাসায় ঘুরতে নিয়ে যাবেন ডক্টর? আরফানের দায়সারা জবাব, ইচ্ছে হলে যাবেন, আমি ব্যস্ত। নম্রতা ফোন কেটে দিল। আরফানের এহেন ব্যবহারে কান্না পেয়ে যাচ্ছে তার। ইঁট দিয়ে আঘাত করে নিজের এবং আরফানের দুইজনেরই মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। নম্রতার ভাবনায় মাঝেই লাফাতে লাফাতে পাশে এসে দাঁড়ালো নন্দিতা। ভীষণ বিজ্ঞ কণ্ঠে বলল, আচ্ছা আপু, তোমাদের সাইকোলজি বইয়ে এমন কোনো মানসিক রোগের নাম নেই যে রোগ হলে পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে ফেলতে হয়? নম্রতার চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করলো। ডান হাতটা কোমরের রেখে চোখ লাল করে তাকালো। নন্দিতা সরল কণ্ঠে বলল, এভাবে তাকাচ্ছ কেন? নেই, থাকলে ভালো হতো। নম্রতা কটমট করে বলল, দেখ নিদু, আমার মেজাজ এখন প্রচণ্ড খারাপ। তোর এসব আউল ফাউল প্যাচাল বন্ধ করে দ্রুত কেটে পড়। নন্দিতার শ্যামলা মুখটা ঝিলিক দিয়ে উঠল। রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে উচ্ছ্বস্য কণ্ঠে বলল, কেন? ডাক্তার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তোমার? কেমন ঝগড়া, কঠিন নাকি তরল? নম্রতা প্রতিউত্তর করার আগেই পিছন থেকে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল কেউ, এই ডাক্তার ভাইয়াটা কে? মায়ের আচমকা প্রশ্নে থতমত খেয়ে পিছনে ফিরে তাকালো নম্রতা। মায়ের কটমটে দৃষ্টি খেয়াল করে অসহায় কণ্ঠে বলল, আমি চিনি না আম্মু, তোমার পীর বাবার কসম। নম্রতার মা সরু চোখে তাকালেন। নম্রতার কথা বিন্দুমাত্র বিশ্বাস না করে বললেন, এই তুই প্রেম করিস? এত বড় সাহস? আমি এক্ষুনি তোর বাবাকে বলছি। মেয়ে ঢ্যাং ঢ্যাং করে প্রেম করে বেড়াচ্ছে আর বাবা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এটা কোনো কথা? আমার বাড়িতে এসব প্রেম চলবে না। নম্রতার চোখ ছোট ছোট করে কটমট দৃষ্টিতে বোনের দিকে তাকালো। নন্দিতা দাঁত বের করে হেসে মাথা চুলকাতে চুলকাতে মায়ের পেছনে ছুটল। যেতে যেতেই মাকে সায় দিয়ে বলল, হ্যাঁ, একদম প্রেম চলবে না। এই জন্যই বলছি আমায় চট করে বিয়ে দিয়ে দাও। পরে প্রেম করে ফেললে তো আমাকেই দোষ দিবা।
নম্রতা বারান্দা থেকে মায়ের প্রতিক্রিয়া বোঝাতে না পারলেও নন্দিতার কথাই হেসে ফেলল। মেয়েটা দুর্দান্ত ফাজিল হয়েছে। অনন্ত যখন বাসায় ফিরল তখন রাত 10টা কি 11টা বাজে। মেহমানদের প্রস্থানে বাড়ি এখন ফাঁকা। অনন্ত বাড়িতে ঢুকেই আশেপাশে তাকালো, কপাল কুঁচকে প্রশ্ন করলো, আম্মা আব্বা কই? অয়ন তখনও দরজা ধরে দাঁড়িয়ে। ভাইয়ের প্রশ্নে দরজা থেকে সরে দাঁড়িয়ে সোফায় গিয়ে বসলো। টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, ঘুম হচ্ছে, টেবিলে তোমার খাবার দেওয়া আছে। অনন্ত দরজাটা লাগিয়ে দিয়ে একবার টিভির দিকে তাকালো। ডিসকভারি চ্যানেল চলছে। সাদা চামড়া এক ইংরেজি যুবক বিশাল এক সাপ কোলে নিয়ে বসে আছে। অনন্ত আগ্রহ পেল না, নিজের ঘরে গিয়ে লাইট জ্বালালো। বিছানায় এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে আছে তার বউ নীরা। অনন্ত দীর্ঘশ্বাস ফেললো। হাতে থাকা খাবারের ব্যাগটা টি টেবিলে রেখে ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আবারও একবার নীরার দিকে তাকালো অনন্ত। কয়েক সেকেন্ড কপাল কুঁচকে চেয়ে থেকে নীরার সামনে গিয়ে দাঁড়ালো। হালকা নিচু হয়ে ডান হাতটা রাখল নীরার কপালে। জ্বর নেই, চোখের কোণায় কান্নার চিহ্ন। অনন্ত সরে দাঁড়ালো। শোবার ঘর থেকে বেরিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। অয়নকে উদ্দেশ্য করে বলল, সবাই খেয়েছে? টিভিতে মগ্ন থাকা অয়ন ছোট্ট করে জবাব দিল, তোর ভাবি খেয়েছে? অয়ন নজর ফিরিয়ে তাকালো। ভাবি মানুষটা তাদের পরিবারের নতুন। ভাবি শব্দটার সাথে অভ্যস্ত হতে খানিক সময় লাগবে তার। চট করে ভাবি সম্বোধনে কেমন গুলিয়ে যায় সব। অয়ন একটু ভেবে বলল, নীরা আপুর কথা বলছো? আমি দেখিনি, খেয়েছে হয়তো। অনন্ত দীর্ঘশ্বাস ফেলল। নিজের খাবারটা টেনে নিয়ে বলল, ওকে ডেকে তুলে খেতে বল, টেবিলের উপর খাবারের প্যাকেটে রেখে এসেছি, তো রঞ্জনদা পাঠিয়েছে। অয়ন বিরক্ত হয়ে বলল, তুমি ডাকলেই তো পারো, কেন? তুই ডাকলে কি মুখে ফোসকা পড়বে? যাবি নাকি টিভি ছুঁড়ে আছাড় মারবো? অয়ন ঝট করে উঠে দাঁড়ালো। অনন্তাকে ভরসা নেই। কিছুদিন আগেই অনন্ত এক টেলিভিশন ভেঙেছে সে। আবারও ঘটনায় পুনরাবৃত্তি করার তার জন্য মোটেও অসম্ভব কিছু নয়। অয়ন দ্রুত পায়ে অনন্ত রুমের দিকে ছুটল। নীরা চোখ বুজে শুয়েছিল। অয়নের প্রথম ডাকেই চোখ মেলে তাকালো। দুর্বল হাঁচি দিয়ে বলল, কিছু বলবে? অয়ন বিছানার উপর বসলো। নীরার ফোনটা হাতে তুলে নিয়ে বলল, তুমি রাতে খেয়েছো নীরা আপু? পরমুহূর্তেই শুধরে নিয়ে সরল কণ্ঠে বলল, আপু না ভাবি, এখন তো ভাবি হও আমার, মনে থাকে না। শেষ কথাটা বলে ঠোঁট উল্টে হাসলো অয়ন। মাথা ঘুরিয়ে টি টেবিলের দিকে ইশারা করে বলল, ওখানে তোমার খাবার রাখা, রঞ্জনদা পাঠিয়েছে, খেয়ে তারপর ঘুমাও। এটুকু বলেই নীরার ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ল অয়ন। খেলার মাঝপথে আবারও একবার তাড়া দিতেই উঠে বসলো নীরা, কিন্তু খুব বেশি খেতে পারল না। অল্প একটু মুখে দিতেই বুকে পিঠে চাপ দিয়ে ধরল। নীরাকে মুখ কুঁচকে ফেলতে দেখে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো অয়ন, খেতে ভালো নয়? নীরা অল্প হাসলো। ঠিক সেই সময় খাওয়া শেষ করে ঘরে এলো অনন্ত। ঘরে ঢুকতেই ঝোঁকাঝোঁকি হলো। সারাদিন এই প্রথম মানুষটিকে দেখতে পেল। মনটা নিস্তির হয়ে গেল নীরার। অনন্ত খুব স্বাভাবিকভাবেই চোখ ফিরিয়ে নিল। বিছানার কাছাকাছি এসে অয়নের মাথায় চাটি মেরে বলল, এটা তোর গেম খেলার জায়গা, যা ভাগ। অয়ন মুখ কালো করে বেরিয়ে গেল। পুরোটা সময় খাওয়া থামিয়ে তৃষ্ণার্ত চোখে অনন্তর দিকে চেয়ে রইল নীরা। বিস্ময় নিয়ে খেয়াল করলো অনন্ত ছোটোখাটো কথাও চুম্বকের মতো টানছে তাকে। অনন্ত অঙ্গভঙ্গ, কুচকানো কপাল সবই যেন কালো জাদুর মতো হঠাৎই তীব্রভাবে মুগ্ধ করছে তাকে। অনন্ত জগ থেকে পানি ঢেলে পানি খেলো। টি টেবিলে থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে নীরার পাশে বেডসাইড টেবিলে রাখলো। তারপর স্বাভাবিকভাবে নিজের জায়গায় গিয়ে লম্বালম্বিভাবে শুয়ে পড়ল। এক হাত বুকের ওপর রেখে অপর হাত কপালে আড়াআড়িভাবে রেখে চোখ বুঝল। নীরা অনন্তের দিকে চেয়ে হতাশ দীর্ঘশ্বাস ফেলল। অনন্ত কি আজও তার সাথে কথা বলবে না? এক বিছানায় এতটা কাছাকাছি থেকেও কি বেপরোয়া অনন্ত অভিমান গলবে না? বহু প্রত্যাশিত ঘুমের একটু অনিয়ম করবে না? এই পর্যন্ত ছিল নীল চিরকুট পর্ব 43। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।